ভাবতে গেলে সত্যি কান্না চলে আসে। হুইল চেয়ারে করে আমাকে নিয়ে আসলো এবং আমাকে আনার পরে প্রেশার মাপলো এবং অনেক হাই প্রেশার, মানে আমার বাচ্চার টেনশনে আমার প্রেশার হাই হয়ে গেছে। সরি, আমি অনেক সময় মানে ম্যাক্সিমাম সময় টেনশন করতাম যে আল্লাহ আমার যেন মানে প্রিম্যাচিউর না হয়, অনেক দোয়া করছে আল্লাহর কাছে। তো এই করতে করতে 30 সপ্তাহের দিকেও 30 বা 31 সপ্তাহের দিকে একবার আমার মানে প্রচণ্ড ডিসকমফোর্ট, সারা রাত ঘুমাতে পারিনি। আমার তো মনে হচ্ছিলো যে আমার ওয়াটার ব্রেক করে গেছে। তো আমি ভয়ের চোটে আমার হাজব্যান্ডকে সারা রাত ঘুমাতে দেই নাই। পরে সে সকালবেলা উঠে আমাকে ইমার্জেন্সিতে নিয়ে গেছে, ম্যাটারনিটিতে নিয়ে যাওয়ার পরে তারা আমার বিভিন্ন রকমের টেস্ট করছে। করার পরে তারা বলছে যে না, তোমার বেবি ভালো আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা না, বাসায় চলে যাও, বেবি সুস্থ। তো 30 সপ্তাহে বাচ্চা হওয়া মানে কিন্তু বিশাল রিস্ক। আর রিস্ক তো রিস্ক, বাচ্চা সার্ভাইভ করবে কিনা তারও ঠিক নেই। তার উপরে হচ্ছে কতদিন যে এনআইসিউতে রাখবে, 3-4 মাস তো রাখবেই। তো সেক্ষেত্রে আমি মানে খুব মানে আমার চেহারা দেখলেই মনে হচ্ছিল কি যে মানে আমার কতদিনের আমি রুগী। তো এই ঘটনার পরে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার 37-38 সপ্তাহ চলে গেল। 39 সপ্তাহে যে আমার ডেলিভারি হলো এবং আলহামদুলিল্লাহ আমি 3 কেজি ওজনের একটা সুস্থ বাচ্চা আমার ডেলিভারি হলো। আমি তো খুব খুশি যে এখন তো আমি আমার বাচ্চা নিয়ে চলে যেতে পারবো। কিন্তু যেদিন রিলিজ দিবে ওই দিন দেখা গেল যে আমার বাচ্চা জন্ডিস। তো জন্ডিস দেখে আমি প্রচণ্ড ঘাবড়ে গেছি যে আল্লাহ মানে এখন আবার কি না কি বলে। পরে এই তো মামা আসবে পাপা, পরে হচ্ছে ওরা আমাকে বললো যে ঠিক আছে 3 দিনের মতো তোমাদের এই কেবিনের মধ্যে, আমাদের পার্সোনাল একটা কেবিন দেওয়া হয়েছিল। তো আগে এসে দাঁড়াও, তোমার ছেলে তোমাকে ডাকতেছে। তো সেখানেই তারা হচ্ছে ফটোথেরাপি সিস্টেম করে দিল এবং ফটোথেরাপি হচ্ছে আমাদেরকে বলছে এখন ও তো নিউবর্ন আর আমাদের সাথে কোনো সিনিয়র কেউ নেই, আমরা তো বুঝি না কিছু, দুইজনই হচ্ছে কি বলে এই ব্যাপারে নির্বোধ আমরা কিছুই জানি না। তো পরে ও কান্নাকাটি করে, সব মিলায় হচ্ছে না ওই যখনই ওই ফটোথেরাপির ওই জায়গাটাতে দেওয়া হয় তখনই আমার ছেলে চিল্লায় চেঁচায় কান্নাকাটি করে। তো সব মিলে আমার মায়া লাগতেছে, আমি দিতে পারতেছি না, একটু দিতেছি আর উঠায় নিয়ে চলে আসতেছি। তো এই করতে করতে পরের দিন ওরা বারবারই বলতেছিল যে তোমরা যত ডেডিকেশন নিয়ে থেরাপিটা দিবা তত দ্রুত বাসায় চলে যেতে পারবা আর কি। তো সেক্ষেত্রে আমি তারপরেও পাত্তা দিই না। আমি বলছি যে আমি ছোটোবেলা দেখছি আমার ছোটো ভাইয়েরও হয়েছিল, নিউবর্নদের অনেকেরই হয়। তো ওকে হচ্ছে রোদে ধরার পরে সেরে গেছে, আবার আমার ভাইয়ের বাচ্চা হয়েছে কি মামা সোনা পাখি। তো আমার ভাইয়ের বাচ্চারও হয়েছিল, তারও রোদে রেখে, আমি ভাবছি রোদে রেখেই সেরে যাবে। যে আমার প্রচণ্ড রাগ হইতেছে যে ওরা কেন ফটোথেরাপি দেওয়াচ্ছে, আমাকে রিলিজ কেন দেওয়াচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছিল হসপিটালে। তো পরবর্তীতে ওরা আমার কথা শুনলো না এবং পরের দিন সকালবেলা যখন টেস্ট করলো, করার পরে বললো যে ওইটাকে বলে হচ্ছে বিলিরুবিন। তো বিলিরুবিন অনেক বেশি, মানে পয়েন্ট অনেক বেশি আসছে এবং তারা বললো যে না এটা হবে না, মানে ডাবল হয়ে গেছে এরকম একটা অবস্থা। তো তারা ফট করে সকালবেলা দেখি এসে বলতেছে যে আমি রোদে ধরছিলাম, মানে আমাদের মনে হয় 7 তলায় ছিলাম আমি, তো ওই জানলা দিয়ে একটু রোদ আসতেছিল, তো আমি ওখানে ওকে আলগা করে ধরছি। তো এসে বলতেছে কোনো লাভ নেই, এগুলো করে লাভ হবে না। তো ওই মহিলাকে তখন আমার দেখতে ইচ্ছা করতেছিল না। পরে নিয়ে চলে মানে একটু পরেই এসে সবাই এসে বলতেছে যে তোমার বাবুকে এনআইসিউতে নিয়ে যাওয়া হবে 24 ঘন্টার জন্য। এটা বললে আমার প্রথমে মানে অস্থির লাগছে, পরে যে মনে হচ্ছে 24 ঘন্টা তো ম্যানেজ হয়ে যাবে। আর আমি আগের দিন সারা রাত ঘুমাতে পারিনি, মানে ওকে এই যে ফটোথেরাপিতে একবার দিচ্ছি একবার উঠাচ্ছি এই করতে করতে সারা রাত ঘুমাতে পারিনি। তো এই করে আমি ভাবছি ঠিক আছে 24 ঘন্টা তো নিয়ে যাক, আমি একটু ঘুমাই নেই, মানে আমার হাজব্যান্ডও বলতেছে সে সমস্যা নেই, আর আমাকে বলছে যে বারবার যে ওকে দুধ খাওয়ায় আসতে। তো ঠিক আছে আমরা মেনে নিয়েছি, নেওয়ার পরে আমাকে বলতেছে তুমি সাথে চলো, তোমাকে মানে নিয়ে যাই। তো ওরা তো জানে সিস্টেম, আমি তো কিছু জানি না, আমি পিছন পিছন গেছি। যাওয়ার পরে আমাকে হচ্ছে পুরা ওয়াশ করে সব কিছু করে আমাকে ঢুকালো। এইবার আমি যে খুঁজে পাচ্ছি না আমার বাবু কই, ওকে একটু নাও, ওটা রাখো ওখানে। তো হচ্ছে আমার বাবু কই আমি খুঁজে পাচ্ছি না। পরে দেখি একটা ঢাকা, মানে ক্রিব অনেকগুলা, তো ক্রিবের মধ্যে একটা ক্রিব হচ্ছে পুরো ঢাকা। তো সেই ক্রিবের উপর মানে যখন আলগা করছে আমি দেখি মানে ভয়ানক,
এমনি ফটোথেরাপি আমি আগেও দেখছি কিভাবে দেয়, বাট এটা ছিল নিচে দিয়েও উপর দিয়েও হিট, মানে উপর দিয়েও লাইট নিচে দিয়েও লাইট, এবং কেমন মানে অনেক হাই পাওয়ারের। তো পরে আমি ওখানে কিছুক্ষণ বসে আমি আবার ব্যাক চলে আসছি, আর একটা নার্সকে বলছি আমাকে দিয়ে আসো, পরে আমি তার সাথে চলে আসছি। মানে ও ছিল থার্ড ফ্লোরে আর আমি ছিলাম 7th ফ্লোরে। তো আমাকে দিয়ে আসলো, দিয়ে আসার পরে অন্য নার্সরা বলতেছে তুমি চলে আসলা কেন? আমি বলছি যে পরে আবার যাবো তাই। বাট আমি তো তখনও বুঝিনি যে যখন তখন যাওয়া যাবে না, মানে সকাল দুপুর রাতে। আর আমি যে চলে আসছি তখন আমি ফিল করতে পারিনি যে ওকে ছাড়া আমার কি অবস্থা, কি হবে না হবে। বাসায় মানে আমার কেবিনে আসার পরে ঘন্টাখানেক পরে দেখি আমার অস্থির লাগতেছে। পরে যে মানে এত খারাপ লাগা শুরু করলো যে আমার কান্না পাচ্ছে। আর আমার হাজব্যান্ডকে আমি খুব বিরক্ত করতেছি যে কেন মানে এরকম রেখে দিবে কেন, হ্যান ত্যান। মানে আমার অস্থির লাগতেছে যে কালকে যদি আমাকে রিলিজ দিয়ে দেয়, মানে আমার তো শেষ, মেয়াদ 4 দিন হয়ে গেছে, আমাকে রিলিজ দেওয়ার টাইম এসে গেছে, এখন আমাকে যদি রিলিজ দিয়ে দেয়। পরে আমি খুব টেনশন করতেছি যে আল্লাহ আমাকে যেন রিলিজ না দেয়। এদিকে বাবুর জন্য মানে আমার অস্থির লাগতেছে। এদিকে বুঝেন যারা নিউ মম, বাচ্চা হচ্ছে বাইরের মিল্ক খায় না, তাদের মায়েদের মানে এমনি সব মায়েরই, তারপর বিশেষ করে তাদের কি অবস্থা হতে পারে। টেনশান সব মিলায় আমার মনে হচ্ছে যে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। পরে রাত যেই হয়েছে আমি সাথে সাথে বলতেছি চলো বাবুকে খাওয়াইতে যেতে হবে। পরে সাথে গেছি, যাওয়ার পরে ওখানে মানে যাওয়ার পরে মনে হচ্ছে আমি একটু জান ফিরে পেলাম। এবার আবার ব্যাক আসলাম, মানে আমার হাজব্যান্ডকে নিয়ে যায় হচ্ছে এক সাইড দিয়ে, আমাকে নিয়ে যায় আরেক সাইড দিয়ে, মানে আমাকে ভেতর দিয়ে, যেহেতু আমি পেশেন্ট, আমাকে ভেতর দিয়ে নিয়ে যায়, ভেতর দিয়ে মানে ওদের একটা সিস্টেম আছে। আর আমি তো জোরে হাঁটতেও পারি না, আমার হাজব্যান্ডকে বাইরে দিয়ে ঢুকতে হয়। তো এরপরে যে আমি হচ্ছে ওই দিন চলে আসলাম রাতের বেলা, ভাবলাম আরামের ঘুম হবে, বাট হচ্ছে না, বাবুর টেনশান। পরদিন আমার আসলে টেনশানেও আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল। পরদিন সকালে আমি গেছি বেশ ভালো মতোই, বাবুকে খাওয়াটায় চলে আসছি। দুপুরবেলা মানে বিকেল হয়ে গেছে প্রায়, ওই সময় বাবুকে খাওয়ানোর জন্য, আর ওরা কিভাবে মানে 24 ঘন্টা লাগাতার ওই থেরাপি দিতেছে, মানে কোনো ইন্টারভেল নেই। মানে আর এত ভালো ওরা, কি বলবো, যে সমস্ত কিছু ফ্রি, মানে ডায়পার পর্যন্ত ফ্রি। ডায়পার চেঞ্জিং যে একটা থাকে, স্পেস থাকে, ওইখানে পর্যন্ত হিটার দেওয়া থাকে। কি হয়েছে মামা, কি হয়েছে? তো ডায়পার চেঞ্জিং ওই জায়গাটাতেও হচ্ছে হিটার। আর ওরা সিস্টেম বুঝে, আসলে ওরা তো ট্রেন্ড, তো বাচ্চা কাঁদেও না। আমাদের কাছে যেমন কাঁদতেছিল, দিচ্ছিলাম, কাঁদেও না। পরে গেছি, আসছি, তারপরে না বারবার যাইতেছি আসতেছি, কেবল সিজার হয়েছে, তো আমার কষ্ট হচ্ছিল। তো পরে যে হচ্ছে বিকেলে যখন আমি গেছি, যে এই মহিলা নার্স আমাকে নিয়ে যাচ্ছে, তো ওই মহিলা নার্স বৃদ্ধা, কিন্তু 70 আপ তো হবে। মহিলা এত জোরে হাঁটে যে মানে ওর সাথে আমি মিলাতে পারতেছি না, এবং আমার শরীর খারাপ লাগতেছে। এবার একটু আমি হাঁপায়ও গেছি। পরে যে যখন আমি এনআইসিউতে ঢোকার পরে আমার চেহারা দেখেই ওখানে ডক্টর ছিল, পেডিয়াট্রিশিয়ান ছিল, মানে বাচ্চাদের ডক্টর যারা, আমাকে দেখেই বলতেছে তুমি কি পানি খাবা? আমি বলতেছি হ্যাঁ, ওরা ইংলিশ পারে। তো বললো পানি খাবা, বললাম হ্যাঁ খাবো। বলতেছে আমার খারাপ লাগতেছে, আমি বললাম একটু। বললেই সঙ্গে সঙ্গে সোফা টোফা করে ওই যে একটা সব রেডি করে আমাকে শোয়াই ফেলে পানি টানি দিয়ে অস্থির, এবং তারা অস্থির হয়ে গেছে আমাকে, এবং আমাকে বুঝাইলো যে দেখো তুমি অসুস্থ, তুমি এই মুহূর্তে তোমার বাবুকে ফিট করাতে পারবা না, তোমার একটা যে কোনো কিছু হয়ে গেলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। এখানে আমাদের প্রেশার মাপবো সেই অবস্থাটাও সিচুয়েশনও নাই এখানে, কারণ এটা হচ্ছে এনআইসিউ, বাচ্চাদের জোন। তো বলতেছে আমি আমার কলিগকে ফোন দিছি, সে এখনই আসবে। এবং কলিগ বলতে তারা বাংলাদেশে যেমন মানে ডক্টর নার্সের অনেক ভেদাভেদ করে, এখানে না মানে ছোট থেকে বড় কোনো এমপ্লয়ির মধ্যে কোনো ওইভাবে করা হয় না, তারা খুব রেসপেক্ট করে। তো নার্সকে আর কি করছে যে সেজন্য এসে আমাকে নিয়ে যায়। তো হুইল চেয়ার এনে সে আমাকে নিতে আসছে, আমি এদিকে আমার বাচ্চাকে খাওয়াইতে পারতেছি না। বলতেছে এই মুহূর্তে আমাদের কাছে তোমার প্রায়োরিটিটা সবচেয়ে বেশি। তো তখন আমি না মানে কাঁদে ফেলছি, এবং আমি বলতেছি না আমার এখনও ভাবতে গেলে সত্যি কান্না চলে আসে। আমি বলতেছি যে আমার বাচ্চার প্রায়োরিটি বেশি। তো আমাকে খাওয়াতে দিল না, এবং হচ্ছে আমাকে পাঠিয়ে দিল। আমি প্যাক করলাম,
হুইল চেয়ারে করে আমাকে নিয়ে আসলো এবং আমাকে আনার পরে প্রেশার মাপলো এবং অনেক হাই প্রেশার, মানে আমার বাচ্চার টেনশনে আমার প্রেশার হাই হয়ে গেছে। সরি, আসলে এই ঘটনা 1 বছর আগের, কিন্তু আমার বাচ্চা অলমোস্ট 1 বছর হতে চললো, আপনারা দোয়া করবেন। কিন্তু আমি অনেক দিন হলো এই নিয়ে ডিসকাসও করি না, ভুলে গেছি। আসলে বাচ্চা সুস্থ থাকলে পাস্ট ভুলে যায় মানুষ, কিন্তু আজকে বলতে যে আবার মনে পড়ে গেল। তো যেটা বলতেছিলাম যে আমাকে নিয়ে আসলো এবং বলল যে তুমি যদি এভাবে অসুস্থ থাকো তুমি কালকেও খাওয়াতে পারবে না। তখন আমার মানে কি খারাপ লাগতেছে আমি বোঝাতে পারবো না আপনাদের। বলছে ডোন্ট ওয়ারি, ওকে আমরা ফর্মুলা দিয়ে দিব। পরদিন সকালে আমাকে বলছে যে সকালে খাওয়াইতে আসতে পারবা তুমি যদি সুস্থ থাকো। তো আমাকে বারবার প্রেশার মেপে যাচ্ছে, ওষুধ দিয়ে যাচ্ছে। 8টা 9টা 10টা আমার ঘুম আর আসে না, আমি উঠে পড়ছি আর্লি, তো 8টা 9টা আসতেছে না ওরা। এক পর্যায়ে ও ওয়েট করতে করতে, আর আমার হাজব্যান্ড না মানে কথা শুনতে চায় না। আমি এত বলতেছি তুমি যাও ওদেরকে, মানে মায়ের মন, সে তো বুঝতেছে না যে আমি তো মা, আমার কেমন লাগতেছে। আমি বলতেছি তুমি শুনে আসো শুনে আসো, সে যাচ্ছে না। ওদের সময় হলে তো আসবেই, মানে এটা আরও বিরক্তিকর। আমি আমার মনের ভাবটা বুঝাতে পারতেছি না, সেও আমার কথা শুনতেছে না। এক পর্যায়ে আমি সহ্য করতে না পারি, আমি চিল্লায় কাঁদতেছি। আমি বলতেছি ওরা খুব খারাপ, ওরা আমার বাচ্চা কেন নিয়ে নিছে, আমার বাচ্চা দিয়ে দিতে বলো, আমি দেশে চলে যাব, এরা অনেক বাজে। আমি চিল্লায় চিল্লায় কাঁদতেছি। অনেকক্ষণ ধরে কান্নাকাটি করার পরে নার্স আসলো। নার্স এসে বলতেছে যে প্রেশার মাপতে আসছে। বলতেছে তুমি যদি এভাবে কান্নাকাটি করো আজকেও তো তুমি বাচ্চাকে খাওয়াইতে পারবে না, তোমার তো প্রেশার বাড়তেছে। প্রেশার টেশার মাপলো, ওষুধ দিল, বলতেছে কিছুক্ষণের মধ্যেই তোমাকে এসে নিয়ে যাবে, চিন্তা করো না। পরে নার্স আসলো এবং আমাকে হচ্ছে হুইল চেয়ার দিয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওই দিন আমাকে খাওয়াতে দিল, বললো তুমি কি বেটার ফিল করতেছো? আমি বললাম হ্যাঁ। আর আমার তো বেটার ফিল না হইলেও আমি বলবো হ্যাঁ, তাই না? আমার শরীর কিন্তু তখনও খারাপ, বাট খারাপ শরীর আমি ওইটা নিয়ে মানে আমি চিন্তিত না, বাট আমার বাচ্চার জন্য আমার খারাপ লাগতেছে। দেখেন আমার বাবু, আমি কাঁদতেছি, ও আমাকে আমার দিকে তাকায় করতেছে, মানে ওর ভালো লাগতেছে না। জি মা, জি কী হয়েছে কী হয়েছে? শোনো শোনো পাখি, শোনো পাখি, কিছু হয়নি মাম্মা, হ্যাঁ তোমার জন্যই কাঁদছি। আসবা আসবা আসবা, আসো আসো, ওলে বাবা। তো হচ্ছে তারপরে আমি খাওয়াতে পারলাম এবং তারপরে যে আমার হাজব্যান্ডকেও বললো যে মোটামুটি ভালো হচ্ছে। কালকে হয়তো রিলিজ হবে না, বাট আশা করা যায় আগামী পরশু রিলিজ হবে। আর আমি তখনও টেনশন করতেছি যে আমাকে যদি রিলিজ দিয়ে দেয়। পরবর্তীতে আমরা যে রিকোয়েস্ট করলাম, আমার হাজব্যান্ডকে আমি বললাম, মানে মেইনলি হাজব্যান্ডরা আসলে কেন যে ওয়াইফদেরকে বুঝে না, মানে কিছু ক্ষেত্রে ওয়াইফের কথা নেওয়া উচিত। আমি বলার পরেও আমার হাজব্যান্ড শুনতে চায় না। পরে এক পর্যায়ে মানে আমি জোর জবরদস্তিতে এবং আমার শারীরিক অবস্থা খারাপ দেখে সে ডাক্তার আমাকে দেখতে আসলো। আসলে খুব একটা ডাক্তার আসে না ভিজিট করতে হঠাৎ ছাড়া। তো যেহেতু শুনছে আমার প্রেশার টেশার বেশি, আসছে দেখতে, তো তখন আমরা রিকোয়েস্ট করলাম এবং আমরা বললাম এই তো মাম্মা চলে যাবো। শোনো, বললো যে ঠিক আছে তোমার বাচ্চার জন্য তোমাকে হচ্ছে রাখা হচ্ছে, তোমার তো রিলিজ হয়ে যাওয়ার কথা, তো আরও একদিন তুমি থাকো। পরে তো আমরা খুব আল্লাহ করতেছি এবং তারা এত কোঅপারেটিভ। আমি আরও 2 দিন থাকলাম এবং আমাকে রেখে দিল। আর পরের দিন আমি আমার বাচ্চাকে খাওয়াইতে যাই নাই, মানে ডক্টর বলছে তোমার শরীর খারাপ থাকলে পাপার কাছে যাও, হয়ে গেছে মাম্মা, আমরা চলে যাব। তো 2 দিন থাকলাম, আজ যাবে না ওর থেকে। 2 দিন থাকলাম, কিন্তু তারা আমাকে রিলিজ দেয় নাই এবং আমি আমার বাচ্চাকে খাওয়াইতে যাই নাই একবেলা। নার্স বলতেছে কেন খাওয়াইতে যাও নাই? মানে আমাকে তো রাখাই হয়েছে আসলে আমার বাচ্চাকে যাতে আমি ফিট করাতে পারি এবং বাচ্চা আর মা কাছাকাছি থাকে। কাটতেছি না তো, আর বাসায় চলে যাচ্ছে, ও ঘুম পাইছে। তো হচ্ছে পরবর্তীতে বললো যে আমি বলতেছি যে এই কারণে, ডক্টরই আমাকে বলছে এই কারণে। তো বলছে আচ্ছা ঠিক আছে। পরের দিন মানে টোটাল 4 দিন রাখার পরে আমার বাবুকে রিলিজ দিল এবং সেই দিন তারাও আমাকে রিলিজ দিল, মানে আমাকে হসপিটাল থেকে রিলিজ দিল। কেন? শুধু আমার বাচ্চার সাথে আমি আলাদা হয়ে যাব তাই। তো আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, কিন্তু মাঝে এই জিনিসটা আসলে এখন মনে পড়ে যে মা হইলে আমি আগে ভাবতাম কি মায়া হয় নাকি আসলে এরকম, কিন্তু কি মায়া, মানে আমাদের মাদেরও আমাদের প্রতি কি মায়া, নিজে মা না হলে আসলে বোঝা যায় না। মানে 1 বছর পরে আমার বাচ্চা আমার সাথে, বাট ওইটা ভাইবে মানে আমার মানে মনে হয় যে বুঝাতে পারবো না, আপনারা যারা মা বুঝতে পারবেন। তো ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না, এটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো
মাদেরকে সবসময় আপনারা সবসময় রেসপেক্ট করবেন, যারাই যেখানে আছেন, হাজব্যান্ড হোক, শ্বশুরবাড়ির লোক হোক। অনেকে মাকে অনেক খারাপ মন্তব্য করবেন না। মার থেকে ভালো সন্তানকে কেউ বাঁচতে পারে না। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।